ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 5 নম্বর ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এইখানে আমি কোশ্চেন অ্যান্সারের সাথে সাথে বাকি যে অপশানগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব। ওকে, আর ক্লাসটির শেষে ক্লাসটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। দেন দেখো, কোশ্চেন নাম্বার 1 কী বলে দেখো, যে নাবার্ড কোন পঞ্চবার্ষিকীয় পরিকল্পনায় গঠিত হয়? নাবার্ড অপশান এ পঞ্চম, অপশান বি দ্বিতীয়, অপশান সি ষষ্ঠ, অপশান ডি চতুর্থ। তো অ্যান্সার কী হবে? নাবার্ড কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা গঠিত হয়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি ষষ্ঠ। তো মনে রাখবে, যে আমি আগেই বললাম যে আমি কোশ্চেন অ্যান্সার সাথে সাথে বাকি যে অপশানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এক্সট্রা কোশ্চেন নিয়েও আলোচনা করব। তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। তো দেখো, এই ষষ্ঠ পরিকল্পনা, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটা কত থেকে কত সাল পর্যন্ত চলে? তো মনে রাখবে, ষষ্ঠ পরিকল্পনা 1980 থেকে 1985। ঠিক আছে, 1980 থেকে 1985। তারপর দেখো, বলে রাখি এই ষষ্ঠ পরিকল্পনা, তাহলে এই যে নাবার্ড, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? তা আমি এইখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, না এইখানে লিখে দিচ্ছি। এই ব্যাংকটি 1982 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তারপর দেখো এখানে আছে অপশান এ পঞ্চম। তাহলে পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সাল থেকে কত সাল? না, পঞ্চমটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, সরি, উনিশশো 1974 থেকে 1978। এই পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কীটার উপরে জোর দেওয়া হয়েছিল? যেমন নাবার্ড গঠিত হয়েছিল ষষ্ঠ পরিকল্পনায়, তাহলে পঞ্চমে কি কোনটায় জোর দেওয়া হয়েছিল? না, মনে রাখবে এই পঞ্চতে গরিবি হাটাও, প্রশ্ন আসতেই পারে যে গরিবি হাটাও কথাটি কত নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সাথে জড়িত। ঠিক আছে, তারপর যখন দ্বিতীয় আছে, ঠিক আছে, দ্বিতীয় কত সাল থেকে কত সাল? না, দ্বিতীয় হচ্ছে 1956 থেকে 1961। এটাতে কিসের উপর জোর দেওয়া হয়েছিল? স্পেশালি মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ঠিক আছে, মানে তোমার দ্রুত শিল্পায়ন। ঠিক আছে, তো বুঝতে পারছো, পঞ্চম হচ্ছে গরিবি হাঁটাও, দ্বিতীয় হচ্ছে দ্রুত শিল্পায়ন, ষষ্ঠ মানে নাবার্ড গঠিত হয়েছিল এটাতে। তারপর দেখো চতুর্থ আছে, ঠিক আছে, চতুর্থ কত সাল থেকে কত সাল? চতুর্থ তোমার হচ্ছে, এক সেকেন্ড, 1969 থেকে 1974। এটাতে কী হয়েছিল? না, এটাতে চতুর্থতে মানে ব্যাঙ্কগুলোকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল, মানে রাজ্যের মানে মানে কেন্দ্র সরকারের অধীনে কতগুলো ব্যাংকে নাম বলে দিচ্ছি।
14টি ব্যাংকে জাতীয়করণ করা হয়, চতুর্থ। ঠিক আছে, জাতীয়করণ করা হয়। আর দেখো এখানে আমি তোমাদের বলে দিলাম পঞ্চম, দ্বিতীয়, ষষ্ঠ, চতুর্থ। তাহলে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, প্রথম হচ্ছে 1951 থেকে 1956। ঠিক আছে, বুঝতে পারলে? তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, আমি এইভাবে প্রতিটা কোশ্চেন অ্যান্সার করাবো। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 2 কী বলে, দেখো তরলের ফোঁটা গোলাকৃতি হয় কিসের জন্য? অপশান এ পৃষ্ঠটান, অপশান বি মাধ্যাকর্ষণ শক্তি, অপশান সি সান্দ্রতা, না অপশান ডি স্থিতিস্থাপকতা। তো তরলের ফোঁটা গোলাকৃতি হয় কিসের জন্য? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ পৃষ্ঠটান। ঠিক আছে, পৃষ্ঠটানের কারণে আমরা তরলের ফোঁটা গোলাকৃতি হিসেবে দেখতে পাই। ঠিক আছে, তারপর দেখো অপশানে আছে মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি তো তোমরা সবাই ছোটোবেলার সময় পড়েছি। মাধ্যাকর্ষণ কী হয়, মানে বলতে পারো যে আমরা এটার জন্য মানে ওজন অনুভব করতে পারি। ঠিক আছে, এর কারণে আমরা ওজন অনুভব করতে পারি, কারণ আমাদেরকে পৃথিবীর নিচের দিকে টানে, আমরা নিজেদের ওজন অনুভব করতে পারি। ঠিক আছে, তারপর দেখো এখানে সান্দ্রতা। এটা কি, এটা মনে রাখবে, এই সান্দ্রতা এটার কারণে মানে কি বলবো, দাঁড়া আমি বলে দিই, তারপর আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটার কারণে তরল বা গ্যাসের প্রবাহে বাধা সৃষ্টি হয়। ঠিক আছে, তরল বা গ্যাসের প্রবাহে বাধার সৃষ্টি হয়। মানে যেমন দেখো, মানে আমরা বুঝতে পারি যে যেমন মধু জলের থেকে মিষ্টি, মানে সান্দ্রতার কারণে। তো এর সাথে সাথে মনে রাখবে, এই আমি স্থিতিস্থাপকতা একটু নিচের দিকে লিখব। ঠিক আছে, কারণ এখানে লাগবে। তো এই যে মনে রাখবে, এই যে তরলের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি, মনে রাখবে তরলের ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়ে, তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কমে। ঠিক আছে, আর গ্যাসের ক্ষেত্রে সেটা উল্টো। প্রশ্ন আসতেই পারে যে তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কমে, বাড়ে, একই রয়, না কোনোটি নয়। ঠিক আছে, এরকমও প্রশ্ন আসতে পারে। তো তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কমে, আর গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা বাড়ে বা বৃদ্ধি পায়। ওকে, বুঝতে পারলে? তারপর দেখো স্থিতিস্থাপকতা, আমি এখানে এই যে দিয়ে দিয়েছি আরও, এখানে লিখব স্থিতিস্থাপকতা কি না। দেখো এটা এখানে দিয়ে তরলে ফোঁটা গোলাকৃতি কিসের জন্য? তো যদি বলা হয় তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কমে, এটা কিসের কারণে? মানে এই তরল বা গ্যাসের প্রবাহে বাধার সৃষ্টি হয় কিসের কারণে? সান্দ্রতার কারণে। তখন স্থিতিস্থাপকতা দেখো, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটা প্রসারিত হয়। ঠিক আছে, কোনো
কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে সেটি প্রসারিত হয়। মানে যেমন একটা বলকে ধরলো তুমি দু হাত ধরে পরে দাবছো, তো বলের শেপটা অন্য হয়ে যাবে না, আবার যদি ছেড়ে দাও আবার সেম আকারে চলে আসবে। এটা হচ্ছে স্থিতিস্থাপকতার কারণে। ওকে, আর পৃষ্ঠটানের কারণে তরলে ফোঁটা গোলাকৃতি হয়। ঠিক আছে, বুঝতে পারলে? তো চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 3, বুঝে দাও, নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? অপশান এ কৃষ্ণা, অপশান বি কাবেরী, অপশান সি গোদাবরী, না অপশান ডি মহানদী। তো অ্যান্সার কী হবে? নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপরে? না, এটার মধ্যে অ্যান্সার হবে অপশান এ কৃষ্ণা। তো এই যে কৃষ্ণা নদী, মানে এই প্রকল্পটি, এই নাগার্জুন প্রকল্পটি, আমি এইখানে নাগার্জুনটা লিখে দিচ্ছি, এই যে নাগার্জুন সাগর প্রকল্পটি, এটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে এই নাগার্জুন সাগর প্রকল্পটি বাঁধতে অবস্থিত। ঠিক আছে, তারপর এখানে দেখো কৃষ্ণা নদী আছে। ঠিক আছে, কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়? প্রশ্ন আসতেই পারে। যত দেখো জিকে যত ডিটেলসে জেনে রাখবে তত কিন্তু এক্সামে কাজে লাগবে। তো জিকে একটু সময় বার করে পুরো ক্লাসটি দেখো, এখানে তোমার অনেক এক্সট্রা কোশ্চেন আমি আলোচনা করব। ঠিক আছে, চলো দেখো কৃষ্ণা নদী, কৃষ্ণা নদীর উৎপত্তি কোথার থেকে? কৃষ্ণা নদীর উৎপত্তি হচ্ছে মহাবালেশ্বর সিংহ থেকে উৎপন্ন। আচ্ছা, কৃষ্ণা নদী মহাবালেশ্বর সিংহ থেকে উৎপন্ন। মহাবালেশ্বর সিংহ তাহলে কোন রাজ্যে অবস্থিত? না, মহাবালেশ্বর সিংহ হচ্ছে তোমার মহারাষ্ট্র। ঠিক আছে, তারপর দেখো কাবেরী বাঁধ, এই কাবেরী নদী, নাগার্জুন সাগর প্রকল্প, এই প্রকল্পটি কৃষ্ণা নদীতে। তাহলে কাবেরী নদীতে কোন প্রকল্প? অনেকগুলো আছে, আমি লিখে দিচ্ছি এক এক করে। ঠিক আছে, যেমন তুমি বলতে পারো কৃষ্ণ রাজা সাগর বাঁধ, কৃষ্ণ রাজা সাগর বাঁধ, বাঁধ বা প্রকল্প। তারপরে আবার আছে মেট্টুর বাঁধ, এই মেট্টুর বাঁধ থেকে মেট্টুর বাঁধ। তারপরে যেমন আছে হেমাবতী বাঁধ, হেমাবতী বাঁধ, এগুলো সব কিন্তু কাবেরী নদীতে অবস্থিত। ঠিক আছে, এই মেট্টুর বাঁধ থেকে কিন্তু কোশ্চেন আসে, আর কৃষ্ণ রাজা সাগর বাঁধ থেকেও কিন্তু কোশ্চেন এসছে। তো তোমরা এগুলো মনে রাখবে, কৃষ্ণ রাজা সাগর বাঁধ কাবেরী নদীর উপর অবস্থিত। এবার কাবেরী নদীর উৎপত্তি কোথায়? তো কাবেরী নদী হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এই নদী, এই কাবেরী নদী চলছে। ঠিক আছে, এই নদী মানে অবস্থিত, মানে কি এই নদীর কর্ণাটক রাজ্যের থেকে উৎপত্তি। ঠিক আছে, রাজ্য থেকে অবস্থিত, রাজ্য থেকে উৎপত্তি, মানে কোন রাজ্যে উৎপত্তি? কর্ণাটক। ঠিক আছে, তারপর দেখো এখানে গোদাবরী, গোদাবরী, গোদাবরীতে কী কী বাঁধ বা কী কী প্রকল্প? গোদাবরী না, মনে রাখবে পোলাভরম বাঁধ, তারপরে কালেশ্বরম বাঁধ, কালেশ্বরম বাঁধ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে,
পোলাভরম বাঁধ, কালেশ্বরম বাঁধ, এগুলো সব গোদাবরী নদীতে। ঠিক আছে, তাহলে এই নদীর উৎপত্তি কোন রাজ্য থেকে? না, এটাও কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি, মহারাষ্ট্র। ঠিক আছে, এটাও মহারাষ্ট্র থেকে। তারপর দেখো এখানে আছে, বুঝতে পারছো যে কোনটা কোনখানের? তারপর মহানদী। মহানদীর উপরে কোন বাঁধ? না, মনে রাখবে হীরাকুদ বাঁধ। ঠিক আছে, এটা একটি মাটির বাঁধ। হীরাকুদ বাঁধ, এটা একটি মাটির বাঁধ। ঠিক আছে, তো মনে রাখবে যে হীরাকুদ বাঁধ এটি পৃথিবীর দীর্ঘতম মাটির বাঁধ। ঠিক আছে, এটি পৃথিবীর দীর্ঘতম, পৃথিবীর সবথেকে বড়, ঠিক আছে, দীর্ঘতম মাটির বাঁধ। তাহলে এই মহানদীর উৎপত্তি কোথায়? মহানদীর উৎপত্তি আমি এইখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি উৎপত্তি। উৎপত্তি হচ্ছে ছত্তিশগড়। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 4, যে কোন রাজ্যে দীপর বিল নামক রামসার জলাভূমি আছে? কোন রাজ্যে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি বিহার, অপশন সি ওড়িশা, না অপশন ডি আসাম। তো তোমাদের অ্যান্সার কী হবে? নেক্সট তোমাদের অ্যান্সার হবে আসাম। আসাম রাজ্যে দীপর নামক রামসার জলাভূমি আছে। তো এই যে দীপর নামক, এই দীপর বিল নামক, দীপর বিল, মনে রাখবে এই যে দীপর বিল এটি একটি মিষ্টি, এটি একটি মিষ্টি জলের হ্রদ। দীপর বিল নামক রামসার যে জলাভূমিটা আছে, ঠিক আছে, তার সাথে সাথে মনে রাখবে এই যে দেখো আসাম হচ্ছে মিষ্টি জলের হ্রদ। তারপর এখানে দেখো অপশানে আছে পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গে কতগুলো রামসার সাইট আছে? না, পশ্চিমবঙ্গে মনে রাখবে 2টি। বা জলাভূমি বা রামসার সাইট, 2টি রামসার জলাভূমি আছে। কি কি? না, এক হচ্ছে তোমার জানো সুন্দরবন জলাভূমি, আর দুই হচ্ছে পূর্ব কলকাতা, ইস্টার্ন কলকাতা, ওয়েস্টার্ন নয়, ইস্টার্ন। ঠিক আছে, পূর্ব কলকাতা। ঠিক আছে, পূর্ব কলকাতা। তো দেখো পশ্চিমবঙ্গের থেকেই অ্যাকচুয়ালি, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের এক্সাম নিয়ে, মানে ভারতীয় এক্সাম নিয়ে আছে, কিন্তু যেহেতু বাংলা সেহেতু পশ্চিমবঙ্গ নিয়ে একটু বেশি জানাটা জরুরি। ঠিক আছে, তা পশ্চিমবঙ্গ 2টি আছে, একটা সুন্দরবন জেলা, একটা পূর্ব কলকাতা। আর মনে রাখবো ভারতে বর্তমানে কতগুলো রামসার সাইট আছে আমি লিখে দিচ্ছি। ভারতে বর্তমানে ভারতে বর্তমানে 93টি রামসার সাইট আছে। ওকে, আর এইগুলোর থেকে অত কোশ্চেন আমাদের পশ্চিমবঙ্গ পরীক্ষা আসবে না। তো এই পশ্চিমবঙ্গটা মনে রাখবে 2টো আছে, সুন্দরবন আর পূর্ব কলকাতা। ঠিক আছে, রামসার সাইট। দীপর বিল নামকটা মনে রাখবে যে এটি মিষ্টি জলের হ্রদ, আসাম। ওকে, চলো
যেখান থেকে এক্সট্রা কোশ্চেন দিবা প্রয়োজন সেখান থেকে আমি অবশ্যই দেবো। তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, ঠিক আছে? চলো দেখো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 5 কী বলে দেখো, যে দরিদ্র ব্যক্তিদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হয় যে নীতি অনুসারে। দরিদ্র ব্যক্তিদের অপশান এ মৌলিক অধিকার, অপশান বি নির্দেশমূলক নীতি, অপশান বি বিধিবদ্ধ অধিকার, না অপশান ডি কোনোটিই নয়। তো এটা অ্যান্সার কী হবে তোমাদের? না, এটা তোমাদের অ্যান্সার হবে নির্দেশমূলক নীতি, ঠিক আছে? নির্দেশমূলক নীতি অনুসারে দরিদ্র ব্যক্তিদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হয়। তারপরে এখানে দেখো যে মৌলিক অধিকার, এই যে মৌলিক অধিকার মনে রাখবে, এই মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া? আমাদের দেশের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া? মনে রাখবে এটি USA থেকে নেওয়া, ঠিক আছে? এটি USA থেকে নেওয়া। তারপরে এই যে নির্দেশমূলক নীতি, নির্দেশ করে দরিদ্র ব্যক্তি বিনা খরচে আইনি সহায়তা, ঠিক আছে? এই নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মনে রাখবে এটি আয়ারল্যান্ড থেকে নেওয়া, আয়ারল্যান্ড। থেকে নেওয়া, ঠিক আছে? আর তার সাথে সাথে মনে রাখবে এই যে দরিদ্র ব্যক্তিদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হয়, যদি বলা হয় যে সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী দরিদ্র ব্যক্তিদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হয়, তা আমি এইখানে লিখি, ঠিক আছে? সংবিধানের ধারা 39A অনুযায়ী, ঠিক আছে? সংবিধান ধারা 39A অনুযায়ী দরিদ্র ব্যক্তির বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হয়, ঠিক আছে? তারপর দেখো এখানে যে বিধিবদ্ধ অধিকার, এটা কি? মনে রাখবো এটাও এক ধরনের মৌলিক অধিকার, এটা মৌলিক অধিকারের মধ্যেই পড়ছে, ঠিক আছে? মৌলিক অধিকার এটাও এক ধরনের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। তারপর দেখো এই যে মৌলিক অধিকার, এটি USA থেকে নেওয়া। তাহলে মৌলিক কর্তব্য আমি এইখানে লিখে দিই, ঠিক আছে? মৌলিক কর্তব্য বৈধ করা, মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া? তখন ছিল USSR, বর্তমানে রাশিয়া, ঠিক আছে? মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়ার থেকে, আর মৌলিক অধিকার USA থেকে, ওকে? আর নির্দেশমূলক আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আর সংবিধানের ধারা 39 অনুযায়ী দরিদ্র ব্যক্তিদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হয়, ওকে? বুঝতে পারলে? চলো পরের প্রশ্নে আসা যাক। তারপর দেখো কোশ্চেন নম্বর 6 কী বলে দেখো, বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি কেরালা, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? বৃহদেশ্বর মন্দির হচ্ছে তোমার তামিলনাড়ু। তো এই যে বৃহদেশ্বর মন্দির, এটা আরেকটি নাম আছে, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি বৃহদেশ্বর, এখানটা, ঠিক আছে? বৃহদেশ্বর মন্দির বা রাজরাজেশ্বর মন্দির, রাজরাজেশ্বর মন্দির বৃহদেশ্বর মন্দিরের অপর নাম। তো বৃহদেশ্বর মন্দির না বলে প্রশ্ন দিতে হবে রাজরাজেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। তো মনে রাখবে এই যে বৃহদেশ্বর মন্দির, এটি একটি শিবের মন্দির, ঠিক আছে? তো দেখো
যে কেরালা, তামিলনাড়ু, এই মহারাষ্ট্র, কেরালা, এগুলো অনেক অনেক রাজ্যের মানে মন্দির আছে, তো এইভাবে তো করা যায় না। তো এইসব কোশ্চেনগুলো এইভাবেই ঠিক আছে। ঠিক আছে, আমি পরে যখন ক্লাস করাবো তখন আরও যখন মন্দির আছে সেসব করাবো। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 7 বলে দাও, নিচের কোনটি একটি মৌল? অপশান এ খাদ্য লবণ, অপশান বি জল, অপশান সি গ্রাফাইট, না অপশান ডি কাঁচ। তো কোনটা একটি মৌল? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, এক সেকেন্ড, গ্রাফাইট। ঠিক আছে, গ্রাফাইট হচ্ছে মৌল। তাহলে বাকিগুলো কি? না, বাকিগুলো সব হচ্ছে তোমার মৌল, যৌগ। ঠিক আছে, গ্রাফাইট হচ্ছে মূল। ঠিক আছে, বাকিগুলো খাদ্য লবণ যৌগ। তাহলে প্রশ্ন আসতেই পারে যে নিচের কোনটি যৌগ, তো মনে রাখবে। ঠিক আছে, ডিটেলসে জেনে রাখো, জিকে সবসময় ডিটেলসে জেনে রাখবে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 8 কী বলে দাও, কত সালে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল? ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অপশান এ 1614 সালে, অপশান বি 1615 সালে, অপশান সি 1616 সালে, অপশান ডি 1617 সালে। ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়েছিল? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, 1616 সালে। তাহলে এই যে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কোথায় তাদের কোম্পানি স্থাপন করেছিল, কোন রাজ্যে? না, মনে রাখবে 1616 সালে ড্যানিশরা তামিলনাড়ুর তাঞ্জোরে প্রথম তাদের কোম্পানি স্থাপন করেছিল। প্রথম তাদের কোম্পানি স্থাপন করেছিল ড্যানিশরা। ঠিক আছে, 1615 আর দেখো, তারপরে দেখো 1615, 1614, 1617 এইসব সালে সেরকম কোনো কিছু হয়নি। ঠিক আছে, তো 1616 সালটা মনে রাখবে তামিলনাড়ু তাঞ্জোরে ড্যানিশরা। ঠিক আছে, তো পরের যখন ক্লাস করাবো তখন আমি ডিটেলসে আরও এই যে ড্যানিশ, তারপর ফরাসি, পর্তুগিজ, এদের ইংরেজ তো করতেই হবে মাস্ট, তো এদের নিয়েও এক্সট্রা যখন কোশ্চেন আসবে তখন আমি অবশ্যই এক্সট্রা কোশ্চেন দেবো। ওকে, চলো এটা মনে রাখবে তামিলনাড়ু তাঞ্জোরে তারা। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 9 বলে দেখো, ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোথায় প্রতিষ্ঠিত হয়? অপশান এ মাদ্রাজ, অপশান বি কলকাতা, অপশান সি এলাহাবাদ, অপশান ডি বম্বে। তো কোথায় হয় ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন, কোথায় প্রতিষ্ঠিত হয়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, মাদ্রাজ। মাদ্রাসে প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, সালটা কত ছিল? না, সালটা মনে রাখবে 1688 সালে। 1688 সালে ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন মাদ্রাজে তৈরি হয়। তারপরে এখান থেকে কলকাতায় প্রথম কি স্থাপিত হয়? তো মনে রাখবে প্রথম হাইকোর্ট, ভারতের প্রথম হাইকোর্ট কিন্তু কলকাতায় স্থাপিত হয়। সালটা কত? না, মনে রাখবে 1862 সালে 1 জুলাই। প্রথম হাইকোর্ট কলকাতা আর প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন মাদ্রাজ। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 10 কী বলে দেখো, যে বুদ্ধদেব দাশগুপ্ত কোন ক্ষেত্রে জড়িত? অপশান এ শরৎ, অপশান বি সানাই, অপশান সি অপশান সি সেতার, না অপশান ডি বিনা। ঠিক আছে, তো অ্যান্সারটা কী হবে? যে বুদ্ধ দাশগুপ্ত কোন ক্ষেত্রে জড়িত? মনে রাখবে এই বুদ্ধ দাশগুপ্ত শরৎদের সাথে জড়িত, শরৎবাদী ছিলেন। ঠিক আছে,
তো চলো আজকের মতো এখানেই। ক্লাসটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ক্লাসে এরকমই এক্সট্রা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো বাই।